মেয়েটি তার বান্ধবীদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেল না। অন্যদের চেয়ে তার বোরকাটাও ভিন্ন, বেশ ঢিলেঢালা। আরও বিস্মিত হলাম যখন সে ফুচকা খাওয়ার পর বসে পানি পান করলো। আমি একটি চায়ের দোকানের সামনে বেঞ্চে বসা, পাশেই বাইক রাখা। ওরা এবার নিজেদের মধ্যে গল্প করছে। হঠাৎ একটি ব্যাটারি চালিত অটোরিকশা আসায় তাতে চড়ে বসে ওরা। আমিও তাড়াহুড়ো করে চায়ের বিল মিটিয়ে বাইক নিয়ে ওদের ফলো করতে লাগলাম। একটা জায়গায় এসে অটোরিকশাটি থামলো। আমিও থেমে গেলাম। না, ওই মেয়েটি নামেনি, অন্য একটি মেয়ে নেমেছে। আবার চলতে লাগলো গাড়িটি। কিছু দূর গিয়ে আবার গাড়িটি থামলো। এবার নামলো সেই মেয়েটি। নেমে গাড়িতে থাকা বান্ধবীকে কি না কি বলে গেটের ভেতরে ঢুকে গেল। আমি সামনে এগিয়ে দেখে নিলাম ভালো করে গেটে লেখা মায়ের দোয়া ভিলা। মনে মনে কিছুটা প্রশান্তি অনুভব করলাম। যাই হোক, মেয়েটির ঠিকানাটা তো জেনে গেলাম। ভাবতে লাগলাম, ইস, মেয়েটাকে যদি বউ হিসেবে পেতাম। রাত 10টার দিকে বাড়ি ফিরলাম। মা বসে আছেন। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এখনো ঘুমাওনি তুমি? উত্তরে মা কিছু না বলে পাল্টা আমাকে বকুনি দিলেন। বললেন, তোর কি সে খেয়াল নেই যে বাড়িতে মা অসুস্থ? তাড়াতাড়ি ফিরতে হবে, বিয়ে করে নিলেই তো পারিস। তারপর যখন খুশি বাড়ি ফিরিস, অসুবিধে নেই। বিয়ে নিয়ে মা আমার উপর প্রচন্ড চটে আছেন, কারণ চাকরি করি 3 বছর হতে চললো। অথচ এর মধ্যে বাবা মারা যাবার পরে মায়ের অনেক অনুরোধ করা সত্ত্বেও আমি বিয়ের জন্য রাজি হইনি। মায়ের খুব শখ, তিনি তার নাতি নাতনির মুখ দেখতে চান, তাদেরকে কোলে পিঠে করে মানুষ করে রেখে যেতে চান। কিন্তু সে কি বললেই আর হয়? আমার যে সেইভাবে কোনো মেয়েকেই মনে ধরেনি। এবার গিয়ে মায়ের কোলে বাধ্য ছেলের মতো শুয়ে পড়লাম। আমাকে এইভাবে শুয়ে যেতে দেখে মা বলে উঠলেন, কি বাচ্চাদন, মতলবটা কি? মায়ের আঁচলের একটি অংশ আঙ্গুলের মাথায় পেঁচাতে পেঁচাতে আমি বললাম, মা গো, ও মা, আজ না একটি মেয়েকে দেখে এলাম। এই বলে থেমে গেলাম আমি। আমার মাথায় হাত বুলাতে বুলাতে এবার মা বললেন, ভালো কথা। তা মেয়েটার বাড়ি কোথায় আর কি করে? আমি বললাম, সেটা তো জানি না, তবে মেয়েটির বাসা আমাদের নেত্রকোনা শহরেই। আমি তাকে একটি বাসায় ঢুকতে দেখেছি, এটাই হয়তো তাদের বাসা। এর বেশি কিছু জানি না। মা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাব কাল ওদের বাসায়। কখন নিয়ে যাবি? কিছুটা অবাক হলাম। বললাম, কালই যেতে হবে তোমার? পরে গেলে হয় না? এবার মা আমার কান টেনে ধরে বললেন, মেয়েটির যদি কোথাও বিয়ে দিয়ে দেয়, পরে কি হবে? আর এখনো যে মেয়েটির বিয়ে হয়নি বা বিয়ে ঠিক হয়নি, সেটাও তো আমরা জানি না, তাই না? মায়ের কথাগুলো শুনে আমি আর কিছুই বলতে পারলাম না। চুপচাপ উঠে ডাইনিং রুমের দিকে চলে গেলাম। মা বাইকের পেছনে বসে থাকতে পারেন না, তাই সিএনজি নিয়ে রওনা হলাম। মা ছেলে বসে বসে পাত্রী দেখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। মাকে শিখিয়ে দিচ্ছি কোন প্রসঙ্গে কোন কথাটি বলতে হবে, কিন্তু মা আমার উপদেশ গ্রহণ করতে নারাজ। তিনি তার মতো করে সবকিছু করতে চান। আমাদের বাড়ি থেকে জেলা শহর সিএনজি যোগে 1 ঘন্টার পথ। আমাকে চাকরির সুবাদে সপ্তাহের 5 দিনই নেত্রকোনা থেকে কেন্দুয়ায় যাতায়াত করতে হয়, আর তাই বাইক কেনা। প্রতিমধ্যে মায়ের কথায় 4 কেজি বালিশ মিষ্টি ও কিছু পান সুপারি কিনে সাথে নিয়ে নিলাম। খালি হাতে কি আর সম্বন্ধ দেখতে যাওয়া চলে? কিছুক্ষণ পরে গিয়ে মায়ের দোয়া ভিলার সামনে সিএনজিতে থামলো। মাকে বললাম, মা, এটাই সেই বাসা। কাল এই বাসাতেই মেয়েটিকে ঢুকতে দেখেছিলাম। মা এবার হেসে বললেন, আল্লাহই ভালো জানেন, এই বাসাটা ওই মেয়েরই নাকি অন্য কারোর? আমি বললাম, অন্য কারোর বলতে কি বলতে চাইছো তুমি মা? আরে গাধা, বাসাটি তো মেয়েটির কোনো আত্মীয়ের বাসাও হতে পারে, অথবা সে এখানে টিউশনি পড়ায়, এমনও তো হতে পারে, তাই না? আমার মাথায় এত কিছু আসেনি আগে। ভাবলাম মা তো ঠিকই ধরেছেন, তাই তো তেমন কিছু তো হতে পারে। গেট খোলাই আছে, কি করব বুঝতেছি না। সিএনজি রিজার্ভ করে এনেছি। ড্রাইভার আমাদের এসব দেখে জিজ্ঞেস করলো, না জানিয়ে কি এসেছেন নাকি? জি ভাই, হুট করে না জানিয়েই আসা। এখন কি করব বুঝতেছি না। ড্রাইভার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দাঁড়ান আপনারা, আমি দেখছি কি করা যায়। বাসাটির বিপরীত পাশে একটি চায়ের দোকান রয়েছে।
ড্রাইভার সেখানে গিয়ে দোকানদারের সাথে কথা বলে এলো। এসে বলতে লাগলো, আপনারা তো ভুল জায়গায় চলে এসেছেন। ভুল জায়গায় মানে? এই বাসার মালিকের উপযুক্ত কোনো মেয়ে নেই, ছোট দুটি বাচ্চা আছে, মানে কিন্ডারগার্টেনে পড়ে এমন। বুঝতে পারলাম। মায়ের ধারণাই সঠিক প্রমাণিত হলো। মাও শুনলেন ড্রাইভারের কথা। এবার মা বললেন, তুই এখানে দাঁড়া, আমি ভেতরে গিয়ে কথা বলে আসছি। আমি আর কিছু বললাম না, জানি এই ভুলের জন্যই আমার উপর দিয়ে সুনামি বয়ে যাবে। মা ভেতরে গেলেন। বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম আমি। প্রায় 15 মিনিট পর মা ফিরে আসলেন। বললাম, কিছু জানতে পারলে? মেয়েটি এখানে বাচ্চাদেরকে পড়াতে আসে, ফোন নাম্বার নিয়ে এসেছি। কি করবি এখন? ফোনে কথা বলে মেয়েটির বাসায় যাবি নাকি ফিরে যাবি? দেখো, তোমার কাছে যা ভালো মনে হয় করো। আমার দিকে একটি কাগজ বাড়িয়ে দিয়ে বললেন, এই নে, এতে মেয়েটির ফোন নাম্বার লেখা রয়েছে, কল দিয়ে আমাকে দে, কথা বলি। নম্বরটি ডায়াল করে মায়ের হাতে দিলাম ফোনটা। মা একটু দূরে চলে গেলেন কথা বলার জন্য। আমি চুপচাপ বসে রইলাম সিএনজিতে। ভাবতে লাগলাম, কপালে এসবও লেখা ছিল। মা এসে সিএনজিতে উঠে বসে বললেন, মেয়েটির মায়ের সাথে কথা হয়েছে, বাসায় যেতে বলল। আলহামদুলিল্লাহ। তা বাসার ঠিকানা বলেনি? বলেছে। এই বলে ড্রাইভারকে মেয়েটি বাসার ঠিকানা বললেন মা। ড্রাইভার এবার আমাদের নিয়ে চলতে লাগলো কাঙ্ক্ষিত নতুন গন্তব্যে। মিনিট 10 পর একটি বাসার সামনে এসে সিএনজিটি থামলো। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এটাই কি ওই জায়গা? জি এটাই। নেমে কাউকে জিজ্ঞেস করেন, আরো নিশ্চিত হতে পারেন কিন্তু। আমি নামলাম। এবার মাও নামলেন। মা বললেন, ওই নাম্বারে কল দে তো। আবার বল, আমরা সিএনজি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, কেউ যেন আসে। মায়ের কথা মতো কল দিলাম আমি। রিং হচ্ছে। রিসিভ করতে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে সুরেলা কণ্ঠে জবাব আসলো, ওয়ালাইকুম সালাম। আপনারা এসেছেন? জি, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। কাউকে পাঠালে ভালো হতো। একটু অপেক্ষা করুন, পাঠাচ্ছি। এই বলে ফোনটা কেটে দিল। সুর শুনেই একেবারে কাত হয়ে গেলাম আমি। এত মিষ্টি সুর। এমন সময় মা বললেন, কি রে, কি বললো? পাঠাচ্ছি কাউকে, দাঁড়াতে বলল। মা আমার দিকে তাকিয়ে শুধু হাসছেন। আমি আর কিছু বলছি না। জানি আজ যদি মেয়ে পছন্দ না হয় তাহলে আমার কপালে দুঃখ আছে। মিনিট 2 পরই একটি ছেলে আসলো। চেহারাটা বেশ মিষ্টি। আমাদের দেখেই বুঝে ফেললো মেহমান আমরাই। সে বলল, ভেতরে আসুন, আসুন আমার সাথে। গেলাম ছেলেটির পিছু পিছু। একটু ভেতরে ঢুকে 3 তলা একটি বিল্ডিং। আমাদেরকে নিয়ে 2 তলায় গেল ছেলেটি। দরজায় দাঁড়িয়ে বলল, এটি আমাদের ফ্ল্যাট, ভেতরে চলুন। ফ্ল্যাটটি বেশ বড়সড়ই দেখাচ্ছে। আমাদেরকে গেস্ট রুমে নিয়ে বসানো হলো। মিষ্টি আর পান সুপারিগুলো ছেলেটিকে নিয়ে যেতে বললাম। একে একে সে সেগুলোকে নিয়ে গেল ভেতরে। সবকিছু বেশ সাজানো গোছানো। মা বললেন, বলতো মেয়েটি কেন টিউশনি পড়ায়? কেন আবার? হতে পারে সে তার শিক্ষার চর্চার জন্য এটি করে। ঠিক ধরেছিস, আমারও তাই মনে হচ্ছে। দেখা যাক সামনে কি হয়। এমন সময় মায়ের বয়সী একজন ভদ্র মহিলা আসলেন। সালাম ও কুশল বিনিময় হলো ওনার সাথে। বসলেন আমাদের সামনের সোফায়। তারপর মাকে সরাসরি জিজ্ঞেস করলেন, এবার তাহলে বলুন, এই পর্যন্ত কি করে আসা হলো? আসলে আমার ছেলে এখানে চাকরি করে। গতকাল নাকি সে একটি মেয়েকে দেখে এবং পিছু নেয়। মেয়েটি গাড়ি থেকে যে বাসায় ঢুকে সে ভেবে নেয় মেয়েটির বাসা সেটাই। তারপর বাড়ি ফিরে রাতে আমাকে সে সবকিছু বলে। তারপর আমি ওকে নিয়ে আজ একেবারে চলে আসি সম্বন্ধের জন্য কথাবার্তা বলতে। ওই বাসায় গিয়ে জানতে পারি মেয়েটির বাসা সেটাই নয়, সেখানে নাকি সে পড়াতে যায়। তখন ওদের থেকে নম্বর নিয়ে কথা বলে এখানে আসা। এই হলো পুরো কাহিনী। মায়ের মুখে সব শুনে ভদ্র মহিলা মুচকি হাসলেন আর বললেন, হাই আল্লাহ, এত কিছু ঘটে গেছে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তবে আপনার ছেলে যে মেয়েকে দেখেছিল সে আসলে আমাদের মেয়ে নয়, বলতে গেলে সে আমার ভাইয়ের মেয়ে। গত বছর একটি সড়ক দুর্ঘটনায় আমার একমাত্র ভাই আর ভাবি মারা যান। তা নয় তাদের একমাত্র সন্তান ও উত্তরসূরি। এরপর থেকে ও আমাদের সাথেই আছে। আমি নিয়ে এসেছিলাম আমার কাছে। খুব আদরের মেয়ে ছিল ও, আমাদের কাছেও আদরেই আছে। কখনো ওর বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। এখন আপনি চাইলে ওর সাথে কথা বলতে পারেন। আমি ওর ওপর কোনো কিছু চাপিয়ে দিতে পারবো না। যা হবে ওর ইচ্ছা মতোই হবে। মাকে উদ্দেশ্য করে শেষের কথাগুলো বললেন উনি। এবার মা বললেন, তাহলে
আমি প্রথমে তার সাথে একান্তে কথা বলে নিই, তারপর না হয় আমরা সে বিষয়ে কথা শুনবো। মায়ের কথায় ভদ্রমহিলা সায় দিলেন। মাকে সাথে করে উনি চলে গেলেন অন্য রুমে। এদিকে আমার হার্টবিট বেড়েই চলেছে। কি হতে কি চলেছে আল্লাহ মালুম। মেয়েটির বিয়ের জন্য রাজি হবে তো? মেয়েটিকে মায়ের পছন্দ হবে তো? মেয়েটিকে যদি মায়ের খুব পছন্দ হয় আর মেয়েটি যদি বিয়ে করবে না বলে দেয় তখন কি হবে? এরকম রাজ্যের সকল ভাবনা এসে জড়ো হতে লাগলো আমার মাথায়। প্রতিটি মুহূর্তই আমার কাছে খুব দীর্ঘ মনে হচ্ছিল, কিন্তু মায়ের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না আমার। প্রায় মিনিট 15 বাদে মা ফিরে এলেন। মায়ের উপস্থিতি টের পেয়ে আমি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলাম। মুখে কোনো কথা নেই আমার। যা জিজ্ঞেস করার মাকে চোখের ভাষায় জিজ্ঞেস করে নিয়েছি। মাও তার চাঁদ মুখের মুচকি হাসিতে উত্তর জানিয়ে দিলেন। ভাবিস না খোকা, মেয়েটা একদম মাশাআল্লাহ, খুব পছন্দ হয়েছে আমার। মায়ের হাসি দেখে আমার তো তাই মনে হলো। হ্যাঁ, আমার ধারণাই সঠিক। কাছে এসে চুপি চুপি মা আমাকে এবার সেটা বলেই নিশ্চিত করলেন। এবার কাপা কাপা স্বরে মাকে জিজ্ঞেস করলাম, সব কথাই কি সেরে ফেলেছো নাকি? মা সোফায় বসতে বসতে বললেন, না, মেয়েটি তোর সাথে কথা বলতে চায়। শুধু কি আমাদের তাকে পছন্দ করলে হবে? তারও তো একটা পছন্দের ব্যাপার আছে, মতামতের ব্যাপার আছে, তাই না? মাথা নেড়ে বললাম, তা তো অবশ্যই আছে। তো আমার সাথে মেয়েটি আবার কিসের কথা বলবে? মা তার চোখ দুটো বড় বড় করে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বলদ কোথাকার, মেয়েটা তোর সাথে কি কথা বলতে চায় সেটা কি আমাকে বলেছে? নিশ্চয়ই মেয়েটা তোকে এটা সেটা জিজ্ঞেস করবে। অনেকটা ইন্টারভিউর মতোই ধরে নিতে পারিস। এতে তোকে পাশ করতেই হবে। এই মেয়েকেই আমি আমার ঘরের বউ হিসেবে চাই। আর যদি সেটা তোর কারণে সম্ভব না হয় তাহলে চিরকুমার হয়ে থাকতে হবে তোর, বলে দিলাম আমি। আরে বাবা, বাবারে বাবা, এত দেখছি সুনামির চেয়ে ভয়ঙ্কর কিছু। এটা তো রীতিমতো টর্চারের সামিল। অতীতেও মা আমাকে আদর করে বলদ, ছাগল, গাধা ইত্যাদি আরো কত কি বলে গালি দিত, কিন্তু এত সিরিয়াস হতো না। আজ তাকে এত সিরিয়াস দেখে আমি ইতিমধ্যে নার্ভাস ফিল করতে শুরু করলাম। জানি না সামনে কপালে কি আছে, তবে ভালো কিছু হলে তো ভালোই, আরো খারাপ কিছু হলে ঠিক কি হতে পারে সেটা ভেবেই আমি প্রায় নাজেহাল। চুপচাপ বসে আছি আমি, সামনে মা বসা। এমন সময় ওই ভদ্রমহিলা আসলেন। মাকে উদ্দেশ্য করে তিনি বললেন, তার না আসতে চাইছে, আপনি কি এখানে থাকবেন নাকি ওরাই কথা বলবে? মা মুচকি এসে উনাকে বললেন, অসুবিধে নেই, আমরা বাইরে বসি, আর ওরা নিজেদের মধ্যে যা কথা বলার বলে নি। মা সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। এবার আমার কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, যা জিজ্ঞেস করে অনেস্টলি উত্তর দিস, মিথ্যা বলতে যাস না। আর তোরও কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করে নিস, এটি সারা জীবনের বিষয়। বি কেয়ারফুল। মায়ের মুখে কথাগুলো শুনে খানিকটা ভরসা পেলাম। চলে গেলেন মা। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইলাম। কয়েক মুহূর্ত পর দরজায় কেউ নক করলো। দরজা খোলাই ছিল, তবুও নক করলো। আমি সেদিকে তাকাতেই সে বলে উঠলো, ভেতরে আসতে পারি? আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। বললাম, জি আসুন। মুখের দিকে তাকানোর সাহস করতে পারলাম না আমি। পায়ের দিকে তাকালাম, না কিছুই দেখা গেল না। স্যালোয়ারটা একেবারে মেঝেতে ঘেসে ঘেসে আসছে। সোফার কাছে আসতেই বললাম, বসুন। বসলো সে, আমিও বসলাম। স্যালোয়ার কামিজ পরে এসেছে ও, মাথায় ওড়না দেওয়া। মুখটা দেখা যাচ্ছে না, বুঝে ফেললাম অযথাই দেখার বৃথাই চেষ্টা করে কোনো লাভ নেই। নিজে থেকে দেখতে না দিলে দেখার সুযোগ পাবো না। গতকাল ফুচকা খাওয়ার সময় মুখটা ভালোভাবে দেখতে পারিনি, তবে যেটুকুই দেখেছিলাম সেটুকু মাশাআল্লাহ একেবারে লাজবাব। চুপচাপ বসে রইলাম আমি। এমন সময় নীরবতা ভেঙে দিয়ে সে বলল, আপনার নাম কি? রিয়াদ আহমেদ ভুঁইয়া। আপনার নাম? সানজানা মেহজাবিন তানহা। কি করেন আপনি? সরকারি চাকরি। স্যালারি কথা বলতে চাইতেই তানহা থামিয়ে দিল আমায়। বলল, থাক, স্যালারির কথা বলতে হবে না। ঘুষ খান? কিছু মনে করবেন না আমার কথায়। আজকাল তো সরকারি চাকরি পেতে হলে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়, লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়, আরো নানান অসুধ উপায়ে সরকারি চাকরিতে লোকেরা ঢোকে। আপনিও কি সেভাবে ঢুকেছিলেন? আর কর্মক্ষেত্রে ঘুষের বিনিময়ে কোনো কাজ করেন কি না? আমি এবার বুক ফুলিয়ে বললাম, না, আল্লাহর রহমতে আমাকে তেমন কিছুই করতে হয়নি। নিজের যোগ্যতায় আর স্বচ্ছভাবেই চাকরিতে ঢুকেছি, আর ঘুষ নিয়ে কোনো কাজ করি না। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তা ধূমপান করেন? মাঝে মধ্যে চলে একটু একটু। এই একটু একটু চালানো যাবে না। রাজি? জি রাজি। নামাজ পড়েন? পড়ি, তবে নিয়মিত না। অফিস টাইমে কি নামাজ পড়তে দেয় না? দেয়।
আজ আর এখন থেকে নামাজে নিয়মিত হতে হবে, পারবেন? ইনশাল্লাহ পারবো। আমাকে কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন। না, আমার আর জিজ্ঞেস করার কিছুই নেই, তবে আমি তো আমাকে এখনো দেখেননি। সেটার কি হবে? তানহা এবার তাকালো আমার দিকে। ওর চেহারায় নজর পড়তেই মনে হলো এই যেন তরতাজা লাল টকটকে কোনো গোলাপ। বাকরুদ্ধ হয়ে গেলাম আমি। এমন সময়ও বলে উঠলো, দেখা হয়েছে? আমি থতমত খেয়ে গেলাম। বললাম, জি হয়েছে। আমারও দেখা হয়ে গেছে, এবার কি আসতে পারি আমি? জি আসুন। তানহা বেরিয়ে গেল রুম থেকে। নিজের চোখকেও আমি বিশ্বাস করতে পারছিলাম না, এটা কি দেখলাম আমি। এমন সময় মা ভেতরে আসলেন। এসে আমার কান টেনে ধরে বললেন, কি রে গাধা, এতদিনে একটা কাজের কাজ করলি তাহলে? এই জন্য তুমি আমার কান টেনে ধরবে? ধরবই তো। এই বলে আমার কান ছেড়ে দিলেন। মা আমার এমনই, আমাকে যেমন আদর করেন তেমন বকাঝকাও করেন। কখনো কখনো তো আমাকে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেও শাস্তি দেন। আমি বললাম, মা এবার কি আমরা উঠবো তাহলে? একটু বস, দেখি ওরা কি বলে। যদি আজই সব কথা পাকাপাকি করতে চায় সেটা তো ভালোই, আর সময় নিতে চাইলে তো নেবেই। একটু অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে। আমরা মা ছেলে বসে কথা বলছি, এমন সময় ভদ্রমহিলা আসলেন আর বললেন, আমাদের শাইনের বাবা বাসায় আসলে ওনার সাথে কথা বলে তারপর চূড়ান্ত কথা বলতে পারবো। আপনারা একটু বসুন, খাওয়া দাওয়া করে তারপর যাবেন। এমন সময় মা বলে উঠলেন, না না থাক, আমরা খাওয়া দাওয়া করে এসেছি। আপনারা নিজেরা আলোচনা করে আমাদেরকে জানাইয়েন। ফোন নম্বর তো আছেই। আমরা উঠবো এবার। এই বলে মা উঠে দাঁড়ালেন। আমি উঠলাম। মাঝে হালকা নাস্তা করা হয়েছে। ভদ্র মহিলার সাথে কথা বলতে বলতে মা বাইরের দিকে যেতে লাগলেন। আমিও তাদের পিছু পিছু যেতে লাগলাম। আমি এতটাই টেনশনে ছিলাম যে আমাদের সাথে নিয়ে আসা সিএনজি ড্রাইভারের কথা মনে ছিল না আমার। বাইরে এসে দেখি বেচারা গাড়ির ভিতর ঘুমাচ্ছে। ডাক দিলাম আমি। উঠে গাড়িতে থাকা পানির বোতল নিয়ে মুখ ধুয়ে অলিগলির মধ্যে দিয়ে চলতে লাগলো সে। মেইন রোডে ওঠার পর তাকে বললাম, ভাই ভালো একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা দাঁড় করিয়েন তো। আচ্ছা। কি রে, তোর খিদে লেগেছে? আগে বললেই তো পারতি, খেয়ে আসতি ওদের বাসা থেকে। না মা, আমার খিদে পাইনি। এই বলে ইশারা দিয়ে বুঝিয়ে দিলাম ড্রাইভারকে খাওয়ানো দরকার। এতটা পথ আমাদেরকে নিয়ে ড্রাইভিং করছে, তাকে খাওয়ানো উচিত। মা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তার হাসির মাঝে আমি গর্ববোধ লক্ষ্য করলাম। সে তার ছেলেকে নিয়ে গর্বিত বলে মনে হলো আমার কাছে। কিছুক্ষণ পর ড্রাইভার একটি রেস্টুরেন্টের সামনে গাড়িটি দাঁড় করিয়ে বলল, নামেন, এটি ভালো রেস্টুরেন্ট, এতে খাওয়া দাওয়া করতে পারেন। আমি তার দিকে একটি 500 টাকার নোট বাড়িয়ে দিয়ে বললাম, এটা নিন, আর এখান থেকে গিয়ে পেট ভরে খেয়ে আসুন। আমরা নাস্তা করে এসেছি, খিদে নেই। টাকাটা দেখে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ড্রাইভার লোকটি। মুহূর্তেই যেন তার চোখ দুটো টলমল হয়ে গেল। সে টাকাটা নিবে কি নিবে না দ্বিধায় পড়ে গেল। এমন সময় মা বলে উঠলেন, টাকাটা নাও, গিয়ে খেয়ে এসো, আমরা বসছি। লোকটি এবার টাকাটা নিয়ে রেস্টুরেন্টের ভেতর চলে গেল। খুব ভালো লাগছিল আমার এই কাজে। মাও খুব খুশি হলেন। জানি না এমনটি করার তাড়না কোথা থেকে আসলো, তবে মনে হচ্ছিল খুব ভালো কিছুই হয়তো করেছি। সন্ধ্যার দিকে বাড়ি ফিরলাম আমরা। সচরাচর মা এমন জার্নি করেন না, তাই অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন। আমিও কিছুটা ক্লান্ত। গোসল করে হালকা নাস্তা সেরে দিলাম এক ঘুম। তানহাকে কথা দিয়েছিলাম এখন থেকে নিয়মিত নামাজ আদায় করব। নামাজ যদিও আদায় করব একমাত্র মহান আল্লাহর জন্য, কিন্তু এটির জন্য তাগিদ দিয়েছে সে। তার কারণেই আজ ফজরের নামাজ আদায় করলাম। শেষ কবে ফজরের নামাজ পড়েছিলাম আমার মনেও নেই। বাহ, নামাজ পড়ে তো বেশ ভালোই লাগছে, চনমনে লাগছে অনেক। বাজারে চায়ের দোকানে বসে আছি, এমন সময় কল আসলো একটা। পকেট থেকে ফোনটা বের করে হাতে নিতেই দেখি তানহার নাম্বার। রিসিভ করলাম আমি, সালাম দিলাম আমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তানহার ফুপুর কণ্ঠ বলে মনে হলো। সে বললেন, তোমার মা কোথায়? মা বাসায়, আমি বাজারে এসেছিলাম। তানহার ফুপার সাথে বিষয়টি নিয়ে কাল রাতে কথা হয়েছে, ওনার কোনো দ্বিমত নেই। তোমার মা চাইলেই এবার কথা বলে দিন তারিখ ঠিক করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি কিছুক্ষণ পরই মায়ের সাথে কথা বলিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। এই বলে উনি ফোনটা কেটে দিলেন। চায়ের বিল মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাইক নেই সাথে, হেঁটেই যাচ্ছি। আর ভাবছি কত স্বপ্ন দেখতাম,
একদিন বিয়ে করব, আমারও একটা বউ হবে, একেবারে চাঁদের মতো বউ, যাকে এক নজর দেখলেই শুধু যে চোখ জুড়াবে তা নয়, সাথে মনও জুড়াবে। তাকে স্বপ্নের মতো করে সাজাবো, খুব খুব ভালোবাসবো তাকে। কারণে অকারণে সে আমার সাথে অভিমান করবে আর আমি তা ভাঙাবো, এমন হাজারো ভাবনায় বিভোর হয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম আমি। মিনিট 5 পরে এসে বাড়ি পৌঁছালাম। মা বারান্দায় বসে আছেন। আমাকে দেখেই বললেন, কিরে কোথায় ছিলি? আমি আরো ভাবছিলাম তোকে এখন কল দিব। এই তো বাজারে গিয়েছিলাম। এই বলে পকেট থেকে ফোনটা বের করে তানহার নম্বরে কল করে দিতে যাব, এমন সময় মা বলে উঠলেন, তোর মামা নাকি তোর জন্য একটা মেয়ে দেখেছে, কল দিয়েছিল একটু আগে। তোকে নাকি ছবিও পাঠিয়েছে, বলল দেখেছিস? মায়ের মুখে এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম আমি। বললাম, মামা মেয়ে দেখেছে মানে? কী সব বলছো তুমি? মা নিচের দিকে তাকিয়ে বললেন, আমি ঠিকই বলছি। এবার মায়ের সামনে হাঁটু গেড়ে বসে ছলছল চোখে তার দিকে তাকিয়ে বললাম, একটু আগে তানহার ফুপু কল দিয়েছিলেন। উনি বলেছেন তুমি চাইলেই এখন কথা বলে সব পাকাপাকি করে ফেলতে পারো। আর এখন কি না তুমি বলছো মামা আমার জন্য মেয়ে দেখেছে? এটা কি করে হয় মা? মা আমার দিকে চেয়ে একটা রহস্যের হাসি দিয়ে বললেন, কিরে তানহার প্রতি কি এতটাই টান জন্মে গেছে তোর? আমি চুপচাপ নিচের দিকে চেয়ে রইলাম, বললাম না কিছু। এবার মা বললেন, তোর মামা বলেছে ওই মেয়েটা নাকি অনেক সুন্দরী, তোকে নগদ 5 লক্ষ টাকা দিবে, আর জিনিসপত্র তো দিবেই। এত কিছু শুনে আমি মুখের উপর না করতে পারিনি। এবার তুই কি ঠিক করবি? কর। আমার মাথার রক্ত গরম হয়ে গেল। এবার মাকে বললাম, কি বললে এটা? মামা কি আমাকে নিয়ে ব্যবসা করতে চাইছে? 5 লক্ষ টাকা দিবে মানে? আমি কি যৌতুক নিয়ে বিয়ে করব? মা, তুমি কি করে মামার এসব কথার পরও চুপ করেছিলে? কিছু বলনি কেন মামাকে? দাঁড়াও, আমি কল দিয়ে জিজ্ঞেস করছি। এই বলে ফোনে মামার নম্বরটি বের করতে যাব, এমন সময় মা আমাকে আটকে দিয়ে বললেন, হয়েছে হয়েছে, কাজ হয়ে গেছে, এই নে ধর, কথা বল তানহার সাথে। মা আমার দিকে তাকিয়ে কথাগুলো বললেন, আর সাথে সেই রহস্যমাখা হাসি। আমি অবাক হলাম কিছুটা। বললাম, তানহার সাথে কথা বলবো বলতে মানে কি? তোর সাথে তানহার ফুফু কথা বলার পর তানহা কল দিয়েছিল আমায়। ও কাল আমার নম্বর রেখেছিল। আমি বসে বসে এতক্ষণ ওর সাথেই কথা বলছিলাম, এমন সময় তুই চলে আসলি, তাই তোকে একটু বাজিয়ে তানহাকে শুনিয়ে দিলাম। তুই যে আমার সোনার টুকরো ছেলে। নে ধর, ও লাইনেই আছে, কথা বল। মা যে এতটাও ডেঞ্জারাস সেটা আমি আগে জানতাম না। বাবারে বাবা, মানতেই হবে তাকে। আমার গলায় একদম পানি ছিল না। মায়ের হাত থেকে ফোনটা নিয়ে ঘরের ভেতরে চলে এলাম। একেবারে নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন এখন? এই তো শুয়ে আছি, আপনি? বসে আছি। নামাজ পড়েছিলেন? জি। ভেরি গুড। নাস্তা করা হয়েছে? জি, চা নাস্তা করেছি। আমি আসলে ভাবতেও পারিনি যে হুট করে মা আপনার এত বড় একটা পরীক্ষা নেবেন। আসলে আমি জানতাম না এটা। উনি শুধু বলেছিলেন আমি যেন লাইনে থাকি, এইটুকুই। পরে তো আপনাদের মা ছেলের মধ্যে যা যা কথা হয়েছে আমি শুধু এপাশ থেকে ওপাশ শুনেছি। তবে আপনার পার্সোনালিটি সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি এটা ভেবে খুবই খুশি যে খুব শীঘ্রই আমি আপনার গর্বিত অর্ধাঙ্গিনী হতে চলেছি, যদি আল্লাহ চান তো। ইনশাল্লাহ, দেখা যাক। তা এখনই কি মাকে কথা বলিয়ে দিব আপনার ফুপুর সাথে? দিতে পারেন। আচ্ছা, আমি ফুফুর কাছে ফোনটা নিয়ে যাচ্ছি, আপনি মায়ের কাছে যান। আচ্ছা ঠিক আছে। এবার মায়ের কাছে ফোনটা নিয়ে গিয়ে বললাম, এই নাও, তানহার ফুপুর সাথে কথা বলো। ওনার কাছে ফোন নিয়ে যাচ্ছে ও। মা আমার হাত থেকে ফোনটা নিয়ে কানের সাথে লাগিয়ে বসে রইলেন, অপেক্ষা করছেন ওপাশ থেকে রেসপন্সের। আমি আর মায়ের পাশে থাকলাম না, চলে গেলাম ওয়াশরুমের দিকে। মিনিট 15 পরে গোসল সেরে বেরোলাম আমি। সকালে গোসল করে অভ্যস্ত হয়ে গেছি। আমি বের হয়েছি তার টের পেয়ে মা দরজায় এসে নক করলেন। যদিও দরজাটা লক করা ছিল না, এটাই নিয়ম, কারণ বাইরে থেকে তো আর বোঝা সম্ভব হয় না যে ভেতরে থাকা মানুষটি ঠিক কোন অবস্থায় আছে। এজন্য আমাদের সকলেরই উচিত
নিজের ঘরে হোক বা অন্যের ঘরে, কোথাও কারোর রুমে হুট করে অনুমতি না নিয়ে ঢুকে না পড়া, সালাম দেওয়া, কলিং বেল বাজানো, দরজায় নক করা, মোট কথা যখন যে পরিস্থিতিতে যেটা করতে হয় সেটা করা, আর পরপর 3বার নক করার পরও কোনো সাড়া শব্দ না পেলে ফিরে যাওয়া। মা এবার দরজায় নক করে আমার অনুমতির অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে রইলেন। বললাম, এসো ভেতরে। মা এবার ঢুকলেন আমার রুমে, তার চেহারায় আনন্দের ছাপ স্পষ্ট। বললাম, কি ব্যাপার, হাসছো যে? আগামী শুক্রবার তারিখ ঠিক করেছি, এবার খুশি তো? আলহামদুলিল্লাহ। ভালো করবে না? আবার সেটা তুমি খুব ভালো করেছো। এখন কিভাবে কি হবে না হবে সেটা বলো শুনি। আজকে ফোনে সবাইকে জানিয়ে দিলেই হবে, আর কেনাকাটা যে করতে হয় সেটা তো তোকেই করতে হবে। আর তোর মামাকে কল দিচ্ছি এখন। তোর মামা আসলে সেই এখানে মেহমানদারির সব ব্যবস্থা করবে। তুই কি বলিস? দেখো, তুমি যেভাবে যা ভালো মনে করো। আচ্ছা ঠিক আছে। আর শোন, তানহার থেকে জেনে নিস তো ওর ঠিক কি কি পছন্দ বা অপছন্দ, পরে জানাস আমাকে। তোমাদের বিয়ের সময় কিভাবে বিয়ের সকল আনুষ্ঠানিকতা করা হয়েছিল বলো তো মা? আমার মুখে এমন প্রশ্ন শুনে মা হাসতে লাগলেন আর বললেন, আর কি কিভাবে? তোর বাবা তো আমাকে একবার দেখে একেবারে কাত হয়ে গিয়েছিল। 1 টাকাও যৌতুক আনেনি। আমাদের বিয়েতে দেনমোহর ঠিক করা হয়েছিল 50,000 টাকা, যা কিনা তৎকালীন সময়ের তুলনায় অনেক বেশি ছিল। তোর বাবা সেটা বিয়ে পড়ানোর সময়ই নগদে দিয়ে দেয়। সেই দিনগুলোর কথা কি কখনো ভোলা যায়? বাবার সাথে বরযাত্রী কতজন গিয়েছিল? গিয়েছিল 15-20 জনের মতো। অনেকেই নাকি যেতে চেয়েছিল, কিন্তু তোর বাবাই নাকি তাদেরকে সাথে নেননি। তিনি বলেছিলেন, তোমাদের সবাইকে বৌভাতের দিন আমার বাড়িতে আমি মেহমানদারি করব। বরযাত্রায় এত মানুষ গিয়ে তাদের উপর জুলুম করার কোনো প্রয়োজন নেই। বাহ, চমৎকার। এখন কেমন হয় বাবার সবকিছু যদি তার সন্তান অনুসরণ করে? মা একগাল হেসে বললেন, যা খুশি করিস, এবার খাবি, আয়। কথাগুলো বলে মা বেরিয়ে গেলেন আমার রুম থেকে। আমারও বেশ চনমনে লাগছে। বিয়ে করব বলে একটা ভাব চলে এসেছে মনে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। রাত পোহালে বিয়েকে ঘিরে তেমন কোনো ঝামেলা নেই, এত চোখ ধাঁধানো কোনো আয়োজন। একেবারে সবকিছুই সাদামাটা ভাবে করা হচ্ছে। আত্মীয় স্বজনের অনেকেই ইতিমধ্যে আমাদের বাড়িতে চলে এসেছেন। মাই সবাইকে আসতে বলেছেন। গোটা বাড়ি এতদিন পর আত্মীয় স্বজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠল। শেষ বাবা যখন মারা গিয়েছিলেন সেদিন সবাই এসেছিল, আর আজ আসলো। আমাদের মানুষের জীবনচক্র আসলে কতই না অদ্ভুত। আমরা মোট 20 জন যাব বলে তাদেরকে জানিয়ে দিলাম, তাই 3টি গাড়ি ঠিক করা হলো। এগুলো মামাই দেখেছেন। আমি ওই গায়ে হলুদের নামে অন্যের হাতে গোসল করিনি, হলুদ মাখিনি, করতেও দেয়নি কোনো রং মাখামাখি। সবকিছু একদম সিম্পলই হচ্ছে। অবশ্য এই নিয়ে আমার সামনে আপত্তি তোলার সাহস কেউ এসে দেখায়নি। আশা করছি আর কেউ দেখাবেও না, কারণ ওরা আমায় খুব ভালো করে চেনে। সবকিছুই প্রস্তুত। ঘরে আগত আত্মীয় মেয়ে লোকেরা তাদের সাজসজ্জার বিষয়ে বলেই নিয়ে ব্যস্ত। এটা তারা করতেই পারে। ঘড়ির কাঁটা তখন রাত 11টায় পৌঁছে গেছে। ছাদে নিরিবিলি একা বসে আছি আমি। ভাবলাম তানহাকে একটা কল দিলে কেমন হয়। পরক্ষণে আবার ভাবলাম না, কল দিব না, একটা টেক্সট পাঠানো যাক। কিন্তু কি লিখবো মনে মনে নিজেকে নিজে বললাম, কিরে রিয়াদ, কাল যে মেয়েটি তোর বউ হতে চলেছে তাকে তুই কল দিতে আর মেসেজ পাঠাতে এত ভাবছিস? তোকে দিয়ে কিছুই হবে না, বলদ কোথাকার। আবার বলি না, সাহস করে একটা মেসেজ পাঠিয়ে দেখ না, কি হয়। মনের কথা শুনলাম, দিলাম পাঠিয়ে মেসেজে লিখলাম, আসসালামু আলাইকুম, সজাগ আছেন কি? মেসেজটা পাঠিয়ে ভাবছিস কি করলাম এটা, কেন মেসেজটা পাঠালাম? কি না কি ভেবে বসে কে জানে। যদি ভাবে দেখো কাল বিয়ে আর আজ এত রাতে মেসেজ পাঠিয়েছে, যেন তার আর তর্স হইছে না। আবার নিজেকে নিজে বললাম, কুল রিয়াদ কুল, এত ভয় পেলে চলবে বল? মেসেজ পাঠিয়েছিস, বেশ করেছিস, এবং এবার ওয়েট কর, দেখ কোনো রিপ্লাই আসে কিনা। অপেক্ষা করতে লাগলাম আমি। মিনিট 10 পার হয়ে গেল, কোনো রিপ্লাই এলো না। ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়েছে ও। হতাশ হলাম কিছুটা, কিন্তু কিছুই করার ছিল না আমার। এভাবে আরো বেশ কিছু সময় কেটে গেল। ঠিক করলাম ঘুমাতে যাব। এমন সময় টুংটাং শব্দ করে উঠলো ফোনটা। আটকে উঠলাম আমি। হাতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি তানহা মেসেজ পাঠিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। বান্ধবীরা এসেছেন, ওদের সাথে ছিলাম এতক্ষণ। কি করেন আপনি? এই তো ছাদে বসে আছি। খেয়েছেন রাতে? জি খেয়েছি। আপনি? জি খেয়েছি। এত রাতে ছাদে বসে কি তারা গুনছেন নাকি? একা একা কি আর
তারা গণনা করা যায় বলুন? কেউ থাকলে না একটা কথা ছিল। আচ্ছা, তা তারা গুনে দিলে কি দিবে শুনি? এখনই বলতে পারছি না, কেউ তারা গুনে দিক, আগে পরে দেখা যাবে। অনেক রাত হয়েছে, যান ঘুমান গিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনিও। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিনটি। প্রতিটি মানুষের জীবনেই এই দিনটি একটি বিশেষ দিন, বিয়ে। হ্যাঁ, বিয়ের দিন। আমাদের খেয়াল হলো জুম্মার নামাজে পড়বো নেত্রকোনার বড় মসজিদে গিয়ে। সে অনুযায়ী বেলা 12টার দিকে রওনা হলাম। আমাদের বাড়ি থেকে গাড়ি দিয়ে কেন্দুয়া বাজারে আসতে 1 মিনিটও লাগে না। বাজারে প্রবেশ করবো অমনি ড্রাইভার হার্ড ব্রেক চেপে ধরলো। থমকে উঠলাম। সবাই ব্যাপার কি দেখি হিজড়া সম্প্রদায়ের একদল লোক এসে সবগুলো গাড়িকে ঘেরাও করে ফেলেছে। ছন্দের তালে তালে কি জানি কি সমস্যাটা বলছে সবাই, আর হাততালি দিচ্ছে। সাথে থাকা ছোট ভাই আতিককে বললাম, আতিক দেখ তো নেমে ওরা কি চাই। আতিক নেমে গিয়ে ওদের সাথে কথা বলে এসে বলল, ভাই ওরা 10,000 টাকা দাবি করেছে, না দিলে নাকি গাড়িগুলোকে যেতে দিবে না। এখন কি করব? এবার আমি জানালার কাছ নামিয়ে বললাম, তোমাদের মধ্যে লিডার কে? আমার কথা শুনে একজন হিজড়া এগিয়ে এসে বলল, কেন রে, তুই কি আমাদের লিডারকে বিয়ে করবি নাকি? এই বলে ওরা সবাই হেসে উঠলো এবং নিজেদের ভঙ্গিমায় হাততালি দেওয়ার মাধ্যমে উল্লাস করতে লাগলো। এদিকে আমাদেরও দেরি হয়ে যাচ্ছে। আমি এবার আবারও বললাম, তোমাদের লিডারকে আসতে বলো, আমি তার হাতে টাকা দিব। এবার ওদের লিডার এলো। আমি তার হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে বললাম, না ওইটা রাখো, আর আগামী পরশুর আমার সাথে দেখা করো। জানি না কেন ওরা আমার সাথে আর কোনো বাজে আচরণ করেনি। এরপর ওরা আমাদের রাস্তা থেকে সরে দাঁড়ায়। আমাদের বহনকারী গাড়িগুলো আবার ছুটে আসতে চলতে শুরু করে আপন গন্তব্যের পথে। হিজড়ারা যখন আমাদের বরযাত্রার গাড়িগুলোকে ঘেরাও করে ফেলেছিল, তখন আশেপাশে আরও প্রায় 150 লোক জড়ো হয়ে গিয়েছিল। তারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। আমাদের দেশে এই চিত্রটা খুবই পরিচিত। যদি কোথাও আগুন লাগে তবু বহু লোক সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে, ছবি তুলে ভিডিও ধারণ করে। কাউকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে মেরে ফেলতে থাকলেও লোকজন দাঁড়িয়ে থেকে সেই একই কাজ করে। এই সংস্কৃতি পরিবর্তন দরকার। তখন হিজড়াদের প্রতি আমার মোটেও কোনো বিরক্তি আসেনি কোনো ঘৃণা। যেটুকু বিরক্তি আর ঘৃণা জন্মেছিল, মনে তার পুরোটাই ছিল আশেপাশে জড়ো হয়ে মজা দেখতে থাকা মানুষগুলোর প্রতি। বরং আমার কাছে প্রকৃতার্থে ওদেরকেই হিজড়া বলে মনে হয়েছিল। আমি একদম চুপচাপ বসে আছি। এমন সময় আতিক বলে উঠল, ভাই মানুষ হিজড়া হয় কেন? এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? আমি ওর দিকে তাকাতেই ও বলে উঠল, আমরা জানি এখন তোমার মুড অফ, তবু বলো না যদি তেমন কোনো ব্যাখ্যা থাকে। কথা বলতে বলতে গেলে দেখবে মন ভালো হয়ে যাবে। ওকে আমি খুব ভালো করে চিনি, যেভাবেই হোক ও আমার থেকে ঠিক কথা বের করে নিবে। আমি এবার বলতে লাগলাম, মানুষ কেন হিজড়া হয় এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। মানুষ হিজড়া হওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো XX প্যাটার্ন ক্রোমোজমে কন্যা শিশু আর XY প্যাটার্ন ক্রোমোজমে সৃষ্টি হয় ছেলে শিশু। অর্থাৎ X এর সঙ্গে X এর মিলনে মেয়ে এবং X এর সঙ্গে Y এর মিলনে ছেলে সন্তান জন্ম নেয় এবং নারীরা XX ও ছেলেরা XY ক্রোমোজোম ধারণ করে। ভ্রূণের পূর্ণতার স্তরগুলোতে ক্রোমোজোম প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অন্ডকোষ আর কন্যা শিশুর মধ্যে ডিম্বকোষ জন্ম নেয়। অন্ডকোষ থেকে নিঃসৃত হয় পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন এবং ডিম্বকোষ থেকে নিঃসৃত হয় অ্যাস্ট্রোজেন। এক্ষেত্রে ভ্রূণের বিকাশকালে নিষিক্তকরণ ও বিভাজনের ফলে বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয়, যেমন XXY অথবা XYY। এর ফলে বিভিন্ন গঠনের হিজড়া শিশুর জন্ম হয়। একটা ব্যাপার হলো, একটি হিজড়া শিশুকে পরিণত বয়সে যাওয়ার আগে যদি যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তাকে সুস্থ করা সম্ভব। কিন্তু যখন বোঝা যায় সে সাধারণ আর 10 জনের থেকে আলাদা, তখন আসলে অনেক দেরি হয়ে যায়। একইভাবে কোনো পুরুষ বা নারীও হিজড়া হতে পারেন। আতিক আমার মুখে কথাগুলো শুনে একেবারে অবাক হয়ে গেল। এবার আরও কৌতূহলী হয়ে বলল, আর ইসলাম কি বলে এটা সম্বন্ধে? আর ইসলামের দৃষ্টিতে এর ব্যাখ্যা পাওয়া যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিজড়ারা জিনদের সন্তান। কোনো এক ব্যক্তি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, এটা কেমন হতে পারে? জবাবে তিনি বলেছিলেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সঙ্গম না করে। সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থেকে এবং সেই শয়তান দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় ও হিজড়া সন্তান প্রসব করে। মানুষ ও জিনের যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় খুন্নাস। প্রমাণসূত্র সূরা বানী ইসরাইলের
আর রহমান 54, ইবনে আবি হাতিম হাকিম তিরমিজি। আসলে কি জানিস আতিক, কেউ তার নিজের দোষে হিজড়া হয় না। হিজড়া হওয়ার পেছনে তার নিজের কোনো হাত থাকে না। বর্তমানে বিশ্বের বহু দেশেই হিজড়াতের স্বীকৃতি রয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তৃতীয় লিঙ্গের বা হিজড়াদের অবস্থান ধীরে ধীরে আরও দৃঢ় হচ্ছে। বাংলাদেশ তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় 2014 সালে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড 2011-12 সালে তৃতীয় লিঙ্গের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করেছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানি সর্বপ্রথম হিজড়া জনগোষ্ঠীকে অনির্ধারিত লিঙ্গ হিসেবে জন্মসনদ নিবন্ধনের মাধ্যমে স্বীকৃতি দেয়। ভারত 2014 সালের এপ্রিলে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেয় এবং পাকিস্তান সরকারও 2009 সালে হিজড়াদের জন্য জাতীয় পরিচয়পত্র প্রণয়ন করে। যদিও মালদ্বীপ সহ আরও 54টি দেশ জাতিসংঘ কর্তৃক ঘোষিত লিঙ্গ পরিচিতির বিরোধিতা করে আসছে। আতিক আমার কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ভাই বুঝলাম। আমাদের গাড়ি যদি ওরা না আটকাতো তাহলে এতগুলো কথা হয়তো ওকে আমার বলতে হতো না। বলে অবশ্য ভালোই হয়েছে, ওর মনে হিজড়াদের সম্বন্ধে সঠিক ধারণাটা এসেছে। হিজড়াদের জীবনমানের উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তাতে ওদের যে ইনকাম হয় তার চেয়ে বরং রাস্তাঘাটে ভিক্ষাবৃত্তির নামে চাঁদাবাজি করে ওরা তার চেয়েও হাজারো গুণ বেশি টাকা ইনকাম করে ফেলে। তাই ওরা এসব বন্ধ করতে চায় না। কাজেই জনসাধারণের ভোগান্তি নিরসনে বিষয়টিকে নিয়ে আরও গুরুত্বের সাথে সংশ্লিষ্টদের কাজ করা দরকার বলে আমি মনে করি। এবার আতিকও চুপ, আমিও চুপ। গাড়ি সামনের দিকে এগিয়ে চলছে আর আমি ভাবছি আল্লাহর দুনিয়ায় কত রকমের মানুষের বসবাস। এই হিজড়াদের উগ্র আচরণে আর কাজকর্মে গ্রামে শহরে কত শত মানুষ অতিষ্ঠ। অথচ আমাদের দম্পতিরা চাইলেই সচেতনতার মাধ্যমে হিজড়ার সন্তান জন্ম ঠেকানোর চেষ্টা করতে পারে। নেত্রকোনা শহরে জুম্মার নামাজের আগে আগে গিয়ে পৌঁছালাম আমরা। নামাজ পড়ে রওনা হলাম তানহার ফুপুর বাসার উদ্দেশ্যে। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছে। আমি বলেছিলাম যেন এসব গেট বাঁধার ঝামেলায় না যান তারা। কথা শুনেছেন আমার? অনেক সময় দেখা যায় গেট পাশের টাকা নিয়ে কথা কাটাকাটিতে দ্বন্দ্বে জড়িয়ে হতাহতের ঘটনা ঘটে, এমনকি তার জেরে বিয়ে পর্যন্ত ভেঙে যায়। আমাদের আগমনের খবর পেয়ে তারা এসে সাদরে গ্রহণ করে নেয় আমাদের। বাসার ভেতরে সকলের আপ্যায়নের সব ধরনের ব্যবস্থা করা হয়। যথাসময়ে কাজী সাহেব এলেন। 2,50,000 টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পূর্ণ করা হয় আমাদের। এতে তানহারও মত ছিল, কারণ দেনমোহর কত হবে না হবে এটা নিয়ে পাত্রী চাইলেই ডিমান্ড করার অধিকার রাখে, কেননা এর উপর কেবলমাত্র তারই হক বা অধিকার রয়েছে। অবশেষে সন্ধ্যা নামার আগেই আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। নিজের বাবা মাকে হারানোর পর ফুপা ফুপুর কাছেই ছিল তানহা। তাদের মায়ার বাঁধন ছেড়ে চলে আসতে বড্ড কষ্ট হয়েছে ওর। খুব কান্নাকাটি করেছে, আর এতটাই কান্নাকাটি করেছে যে সে এখন একেবারে গা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর যেখানে মাথা রেখেও ঘুমিয়েছে সেই জায়গাটিকে তাদের সহধর্মিণীদের জন্য সুরক্ষিত রাখাটা প্রতিটি পুরুষ মানুষের জন্যই নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সন্ধ্যার পরপর বাড়ি এসে পৌঁছলাম আমরা। বউ এসেছে এমন সবাই বলছে। চাচিরা সবাই এসে জড়ো হয়ে গেছে। সবাই যে শুধুমাত্র বউ দেখতে এসেছে বিষয়টি আসলে ঠিক তা নয়। অনেকে নানান খুঁত বের করতেও এসেছে। দেখতে এসেছে বউয়ের সাথে জিনিসপত্র কি দিল বা না দিল, বউয়ের গায়ে গহনা কি পরিমাণ, সেগুলি বা আসল খাঁটি সোনার নাকি নকল। আমার একটা খারাপ গুণ হলো আমি যে কারোরই চোখের ভাষা খুব সহজে পড়ে ফেলতে পারি। কে কোন মতলব নিয়ে হাঁটাচলা করছে সেটার আন্দাজ করতে পারি। এগুলো আবার সত্য প্রমাণিত হয়। তানহাকে মায়ের রুমে নিয়ে বসানো হয়েছে। সবাই খুব ভিড় করে আছে ওর চারপাশে। ভিড় করবে নাই বা কেন, রিয়াদের বউ বলে কথা। আমি রুমে যাব এমন সময় কানে ভেসে আসলো একটি কথা, দেখেছি শুধু সুন্দরী বউই এনেছে, আর কিছু আনতে পারিনি। গলার স্বরটা আমার পরিচিত। হ্যাঁ, বারান্দায় থেকে কথাটি বলেছে কেউ। গেলাম আমি। আমাকে এভাবে সামনে ওরা কেউ আশা করেনি তখন। আপনজন বলতে বাড়ির মানুষই। ভাবতে পারিনি কথাটা আমি শুনে ফেলবো। 4 জন ভদ্রমহিলা, তারা সম্পর্কে আমার চাচি হন। এবার তাদের উদ্দেশ্যে বললাম, আমার চাচারা যা আনতে পারিনি আমি তা এনেছি। তারা কাগজের ফুল এনেছিল আর আমি এনেছি বাগানের তরতাজা ফুল। আশা করি এর সুবাস আমাদের সংসারের আশেপাশে যারা থাকে তারাও পাবেন। কি বলেন আপনারা? তারা খুব ভালো করে বুঝতে পেরেছে যে আমি কথাটা ঠিক কোথায় বলেছি। আর কোনো কথা বললেন না তারা। চুপচাপ চেয়ার ছেড়ে উঠে চলে গেলেন। আমাদের সমাজের নারীদের হলো এই কিছু সমস্যা। তারা নিজেদের মেয়েদেরকে
স্বামীর ঘরে সুখে দেখতে চাইবে, তারা চাইবে মেয়ের জামাই যেন তাদের মেয়ের সব কথা মেনে চলে, চাইবে মেয়ে যেন সেখানে রাজরানীর হালতে থাকে। অথচ ঘরে ছেলের বউকে দেখবে কাজের মেয়ের মতো। ছেলে যদি বউয়ের কথায় কোনো কিছু করে বসে তবেই কেল্লা ফতে। না না, আমার ছেলে আর আমার ছেলে নেই, আমার ছেলেকে জাদু করে ফেলেছে, আমার ছেলেকে বশ করে ফেলেছে, আরও কত কি। এসব বদলানো দরকার। চিন্তা ভাবনা আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা দরকার। আমাদের সমাজের নারীরা বদলে গেলে নারী নির্যাতনের হার অর্ধেকে নেমে আসবে। রাত গভীর হওয়ার সাথে সাথে মানুষ আনাগোনা কমে এলো। আমি সোফায় বসে আছি আর মনে মনে ভাবছি, বিয়ে করে বউ তো নিয়ে এলাম, কিন্তু তার কাছে যাব কখন? যাক বাবা, অবশেষে এই রাত 11:30টার দিকে বাসর ঘরে প্রবেশের অনুমতি মিলল। তাহলে গোটা ঘরে তখন শুনশান নীরবতা বিরাজমান। শান্তার নাকে মলা দিয়ে বললাম, যা এবার ঘুমো গিয়ে। শান্তা চলে যায় এবার। আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। 5 মিনিট শুধু দাঁড়িয়ে থাকলাম। বাসর ঘরে কি করে ঢুকবো আর কি হবে না হবে তা ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আশ্চর্যের বিষয়, আমার এমন লাগছিল কেন তার কিছুই বুঝতে পারছিলাম না। অতঃপর সাহস করে দরজাটা আলতো করে হালকা খুলেই ফেললাম। সালাম দিলাম আমি, আসসালামু আলাইকুম, আসবো ভেতরে? তানহা মৃদুস্বরে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। আসুন জনাব। দরজা লক করে বিছানার পাশে এসে দাঁড়ালাম এবার। তানহা বসে আছে। বললাম, অজু আছে কি তোমার? জি আছে। নামাজ পড়বেন? আমি কিছুটা অবাক হয়ে বললাম, তুমি তো দেখছি জানোই তাহলে। নামাজ পড়বো। আচ্ছা দাঁড়ান। এই বলে ও বিছানা থেকে নেমে এসে জায়নামাজ বিছিয়ে দিল আমায়। নিজের জন্য বিছালো বাঁ দিকের একটু পেছনে। দুজনেই 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। আমি উঠে যাব এমন সময় তানহা পেছন থেকে বলে উঠল, মোনাজাত করবেন না? আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তাই তো। ইস্তেগফার আর দরুদ শরীফ পড়ো। দোয়া পড়তে শুরু করলাম। হে আসমান জমিনের মালিক, হে পরওয়ারদিগারে আলম, হে রাব্বুল আলামিন, এই মধ্য রজনীতে তোমার 2 বান্দাবান্দি নিজেদের নতুন জীবনের সূচনা লগ্নে তুমি রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নফল নামাজ আদায়ের পর ভিখারির বেশে হাত উঠিয়েছি। মাওলা, তুমি আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। তুমি আমাদের দাম্পত্য জীবনের মধ্যে জান্নাতি সুখ আর শান্তি নাজিল করো। আমাদের পরস্পরের মধ্যে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়, সেই তৌফিক তুমি দান করো। আমাদের ঔরসে তুমি নেক সন্তান নসিব করিও। আমাদের মধ্যে তুমি বরকত দান করো। আমাদের দুজনের বাবার বংশের আর মায়ের বংশের যারা আজ মৃত, তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। জীবিতদেরকে সুস্থ আর দীর্ঘ নেট হায়াত দান করো। গোটা পৃথিবীতে তুমি শান্তি নাজিল করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। মোনাজাত শেষ হতেই তানহা পেছন থেকে এসে জড়িয়ে ধরলো আমায়। কিছুটা অবাক হলাম আর বললাম, কি ব্যাপার, করছো কি? আপনি মাদ্রাসায় পড়েছেন তাই না? হ্যাঁ, জানতে না তুমি? কে বলেছে যে জানবো? তা ঠিক, এটা বড় একটা মিস্টেক ছিল, জানানো হয়নি তোমায়। তো মাদ্রাসায় কতখানি পড়েছিলেন? আমি এবার উঠে দাঁড়িয়ে জায়নামাজগুলো রাখতে রাখতে ওকে বললাম, এই তো হিফজ পড়েছিলাম, পরে দাখিল দিয়ে কলেজে ভর্তি হয়ে যাই। তার মানে তুমি? তোমার স্বামী হাফেজ, তবে সে তোমার কাছে একজন দায়িত্বশীল এবং ভালো স্বামী হতে চায়, আর এটাই এখন তার মূল লক্ষ্য। এবার তানহাকে বিছানায় বসিয়ে ওর দেনমোহরের বাকি টাকাটা এনে ওর হাতে তুলে দিলাম, কেননা বিয়ে পড়ানোর সময় সেখানে 1 লক্ষ টাকা নগদ দিয়েছিলাম। টাকাগুলো দেখে তানহা বলল, শুনেছি দেনমোহরের টাকা না দিলে নাকি পাপ হয়। শুধু পাপ কি বলছো, এটা একটা অনেক বড় অন্যায়। এছাড়া দেনমোহরের টাকা পরিশোধ ব্যতীত স্ত্রীকে স্পর্শ না করতে পর্যন্ত বলা হয়েছে। বাদ দাও এসব। টাকাগুলো একসাথে বা যেভাবে সুবিধা হয় তুমি রেখে দাও। এর মালিক আজ থেকে তুমি। যেভাবে আর যে খাতে যখন খুশি আমার পারমিশন ছাড়াই খরচ করতে পারবে। এর উপর আমার কোনো হক বা অধিকার নেই। তানহার চোখে মুখে সে কি আনন্দ! আনন্দ তাই টাকা পাবার জন্য নয়, ওর আনন্দের মাঝে আমার প্রতি ওর ভালোবাসা আর শ্রদ্ধার ঝলকানি দেখতে পাচ্ছিলাম, যা ওর স্বামী হিসেবে আমার জন্য খুবই গৌরবের বিষয়। আমাদের পুরুষদের মাথায় রাখা উচিত যে বিয়ের প্রথম রাতেই যেন স্ত্রীর সাথে মিলন না করা হয়, কারণ এই দিনে মেয়েটি তার সকল আত্মীয় স্বজনকে ছেড়ে সম্পূর্ণ নতুন একটি পরিবেশে আসে, নতুন পরিবারে আসে। বিয়ের নানান আনুষ্ঠানিকতা সংক্রান্ত ঝামেলার মধ্য দিয়ে সে এই দিনটি অতিবাহিত করে। ঠিক মতো খাওয়া দাওয়াও পর্যন্ত করতে পারে না, যার ফলে দুর্বল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে একজন আদর্শবান স্বামীর কর্তব্য হবে সে যেন এই সময় স্ত্রীর সাথে বন্ধুসুলভ আচরণ করে। প্রথম রাতটি স্বামী স্ত্রীর নানান রম্য কথাবার্তা বলে একে অপরের সাথে মিশে যেতে পারে। কাজেই বিয়ের প্রথম রাতে স্বামীর উচিত এগুলো মাথায় রাখা এবং স্ত্রীর মনের সকল প্রকার ভয়ভীতি দূর করে দেয়া। আমি এবার শুয়ে উপরের দিকে চেয়ে আছি। তানহা পাশে বসা, চুপ করে আছে ও। আমি অপেক্ষা করছি ও কিছু বলে কিনা। না,
বেশ কিছু সময় চলে যাওয়ার পরও ও কিছু বলছে না দেখে আমি বললাম, কি হলো, বসে আছো যে, শুবে না? তানহা আমতা আমতা করে বলল, জি হ্যাঁ। এই বলে ও বালিশে মাথা রেখে শুতে যাবে। এমন সময় আমি বললাম, বালিশে নয়, বুকে এসো। ও যেন এমনি কোনো কিছুর প্রত্যাশা করছিল। হেসে উঠল। অট্টহাসি নয়, মুচকি আসি। তুমি ছোটবেলায় কেমন ছিলে বলো তো? আমি ছোটবেলায় কেমন ছিলাম তা জেনে কি করবেন শুনি? আরে বলো না, খুব চঞ্চল ছিলে নাকি মিচকে শয়তান ছিলে? তেমন চঞ্চল নয়, আবার মিচকে শয়তানও নয়। গাছে চড়ার অভ্যাস ছিল কি? না, তবে ছোটবেলায় একদিন উঠানের পেয়ারা গাছে ওঠার চেষ্টা করেছিলাম। পরে একটুখানি উঠতেই নিচে পড়ে যাই আর ব্যথা পাই হাতে। এরপর আর কোনোদিন গাছে ওঠার কথা স্বপ্নেও ভাবিনি। আহারে, হাতের কোথায় ব্যথা পেয়েছিলে দেখি তো। তানহা এবার মাথা ভাসিয়ে আমার বুকে আলতো করে কিল বসিয়ে বলল, সেটা কি এখনো আছে নাকি? আমি ব্যথা না পেয়েও ব্যথা পাবার ভান করলাম, যেন ওর থেকে সিম্প্যাথি পাই। পেলামও সেটা, তবে কি করে পেলাম তা এখানে বলার মতো নয়। পাঠক নিজ দায়িত্বে বুঝে নেবেন। এই অল্প কিছুক্ষণের মধ্যেই দুজনে এতটা কাছাকাছি চলে আসতে পারবো সেটা আমি ভাবতেও পারিনি। আমাকে স্বাভাবিক দেখেও বলল, তা জনাব, ঘুমাবেন না? সারা জীবনই তো ঘুমাবো, আজকে রাতটা না হয় নির্ঘুমই কাটুক। আচ্ছা বলুন তো, স্ত্রীকে কখনোই কাদের সম্পর্ক তুলে বকাঝকা করতে নেই? আমি জেনেও সঠিক উত্তরটা দিলাম না। জানি ভুল কিছু বললে ও যদি আমাকে ভুল ধরতে পারে এবং সেটার সঠিক জবাবটা আমায় বলতে পারে, তাহলে ওর মনটা অনেকটাই ফুরফুরে হয়ে যাবে। তাই বললাম, কি নিয়ে আবার? স্ত্রীদেরকে কখনোই খাবার দাবার সম্পর্কে বকাঝকা করতে নেই। তানহা বলল, মোটেই না, ভুল বলেছেন আপনি। তাহলে সঠিক উত্তরটা কি হবে শুনি? স্ত্রীদের কখনোই তাদের বাপের বাড়ির সম্পর্ক টেনে বা তাদের মা বাবার সম্পর্ক টেনে বকাঝকা করতে নেই। এতে সরাসরি ওদের কলিজায় গিয়ে আঘাত করে, খুব কষ্ট পায় তারা। তাই নাকি? আচ্ছা, বিষয়টা মাথায় থাকবে। তা তোমার কি কি পছন্দ আর অপছন্দ বলো তো শুনি। এতদিন নিজের একটা পছন্দ অপছন্দের বিষয় ছিল, কিন্তু আজ থেকে আমার পছন্দ আর অপছন্দটা নির্ভর করবে আপনাকে ঘিরে। সেটা আবার কিভাবে? আপনার যা পছন্দ আমার পছন্দের তালিকাতেও সেটা যোগ হবে, আপনার যা অপছন্দ সেটা আমারও অপছন্দের তালিকায় চলে যাবে। কিন্তু এটা কেন? দেখুন, একজন মেয়ে লোক জন্মের পর তার ভরণ পোষণের সকল প্রকার দায় দায়িত্ব থাকে তার বাবা মায়ের উপর, এবং সেটা বিয়ের আগ পর্যন্ত। বিয়ের পর সেটা দায়িত্ব গিয়ে অর্পিত হয় স্বামীর উপর। স্বামীর ভালো লাগা মন্দ লাগাকে প্রাধান্য দেওয়াটা স্ত্রীর জন্য অবশ্যই কর্তব্য, আর আমিও সেটাই করব, যেন আমার স্বামী আমাকে নিয়ে সন্তুষ্ট থাকে এবং শুধুমাত্র আমাকেই তার সবটা দিয়ে মনে প্রাণে ভালোবাসেন। আমি ওর কথাগুলো যতই শুনছিলাম ততই অবাক হচ্ছিলাম। বললাম, আমি কি পারবো তোমার যথাযথ সম্মান আর মর্যাদা দিয়ে আমার বউ করে রাখতে? পারবেন না কেন? আমার যথেষ্ট ভরসা রয়েছে আপনি পারবেন, এবং সেটা খুব ভালোভাবেই। আমি চেষ্টা করব একজন স্বামী হিসেবে তোমার সব ধরনের অধিকার সুনিশ্চিত করার, তোমাকে নিজের সাধ্যমতো সবটুকু দিয়ে সুখী রাখার। তোমার কাছে আমার আবেদন থাকবে, কখনো আমার অবাধ্য হয়েও না, কখনো আমার মায়ের সাথে অসদাচরণ করো না। আমার সকল আত্মীয় স্বজনকে তুমি নিজের আপনজন হিসেবেই দেখবে, আমিও তোমার সকল আত্মীয় স্বজনকে দেখব সাধ্যমতো সবটুকু দিয়ে। দেখবো, আপনি যা যা বলবেন আমি তাই তাই করব, কখনো অবাধ্য হব না। আমি এবার ওকে আমাদের বাড়ির মহিলাদের সম্বন্ধে পুরো ধারণা দিয়ে দিলাম। কোন মহিলা কেমন, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কাকে কি বললে বেশি খুশি হবে, কাকে ভুলেও কখনো কোন কথাটি বলা যাবে না, কিভাবে চললে আমাদের বাড়ির মানুষ তাকে একজন আদর্শ মানুষ হিসেবে সম্মানের চোখে দেখবে এবং মূল্যায়ন করবে, তার 16 কলা ওকে বলে দিলাম আমি। আর এইভাবে কিছু খুনসুটি, কিছু হাসি, কিছু রোমান্টিকতা আর কিছু বর্ণনাতীত মুহূর্তের মধ্য দিয়ে রাত পার করে দিলাম দুজনে। সকালে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে টের পেয়ে চোখ মেললাম আমি। ঝাপসা চোখে তানহার মুখের হাসিটা দেখতে পেয়ে মন জুড়িয়ে গেল। বললাম, কখন উঠলে? নামাজের পর ঘুমাওনি? পরে ঘুমিয়ে নেব, কাজ করছিলাম একটু। চা এনেছি, পান করে নিন। এই বলে ও চায়ের কাপটি এগিয়ে দিল আমার দিকে। এক চুমুক চা মুখে দিয়ে চিনি কম হওয়ার ছুতোয় ওকে কাছে টেনে নিলাম আমি, জড়িয়ে ধরে পান করে নিলাম অমৃত সুধা। আমি একটি চায়ের দোকানের সামনে বেঞ্চে বসা, পাশেই বাইক রাখা। ওরা এবার নিজেদের মধ্যে গল্প করছে। হঠাৎ একটি ব্যাটারি চালিত অটোরিকশা আসায় তাতে চড়ে বসে ওরা। আমিও তাড়াহুড়ো করে চায়ের বিল মিটিয়ে বাইক নিয়ে ওদের ফলো করতে লাগলাম। একটা জায়গায় এসে অটোরিকশাটি থামলো। আমিও থেমে গেলাম। না, ওই মেয়েটি নামেনি, অন্য একটি মেয়ে নেমেছে। আবার চলতে লাগলো গাড়িটি। কিছু দূর গিয়ে আবার গাড়িটি থামলো। এবার নামলো সেই মেয়েটি। নেমে গাড়িতে থাকা বান্ধবীকে কি না কি বলে গেটের ভেতরে ঢুকে গেল।
আমি সামনে এগিয়ে দেখে নিলাম ভালো করে গেটে লেখা মায়ের দোয়া ভিলা। মনে মনে কিছুটা প্রশান্তি অনুভব করলাম। যাই হোক, মেয়েটির ঠিকানাটা তো জেনে গেলাম। ভাবতে লাগলাম, ইস, মেয়েটাকে যদি বউ হিসেবে পেতাম। রাত 10টার দিকে বাড়ি ফিরলাম। মা বসে আছেন। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এখনো ঘুমাওনি তুমি? উত্তরে মা কিছু না বলে পাল্টা আমাকে বকুনি দিলেন। বললেন, তোর কি সে খেয়াল নেই যে বাড়িতে মা অসুস্থ? তাড়াতাড়ি ফিরতে হবে, বিয়ে করে নিলেই তো পারিস। তারপর যখন খুশি বাড়ি ফিরিস, অসুবিধে নেই। বিয়ে নিয়ে মা আমার উপর প্রচন্ড চটে আছেন, কারণ চাকরি করি 3 বছর হতে চললো। অথচ এর মধ্যে বাবা মারা যাবার পরে মায়ের অনেক অনুরোধ করা সত্ত্বেও আমি বিয়ের জন্য রাজি হইনি। মায়ের খুব শখ, তিনি তার নাতি নাতনির মুখ দেখতে চান, তাদেরকে কোলে পিঠে করে মানুষ করে রেখে যেতে চান। কিন্তু সে কি বললেই আর হয়? আমার যে সেইভাবে কোনো মেয়েকেই মনে ধরেনি। এবার গিয়ে মায়ের কোলে বাধ্য ছেলের মতো শুয়ে পড়লাম। আমাকে এইভাবে শুয়ে যেতে দেখে মা বলে উঠলেন, কি বাচ্চাদা, মতলবটা কি? মায়ের আঁচলের একটি অংশ আঙ্গুলের মাথায় পেঁচাতে পেঁচাতে আমি বললাম, মা গো, ও মা, আজ না একটি মেয়েকে দেখে এলাম। এই বলে থেমে গেলাম আমি। আমার মাথায় হাত বুলাতে বুলাতে এবার মা বললেন, ভালো কথা। তা মেয়েটার বাড়ি কোথায় আর কি করে? আমি বললাম, সেটা তো জানি না, তবে মেয়েটির বাসা আমাদের নেত্রকোনা শহরেই। আমি তাকে একটি বাসায় ঢুকতে দেখেছি, এটাই হয়তো তাদের বাসা, এর বেশি কিছু জানি না। মা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাব কাল ওদের বাসায়। কখন নিয়ে যাবি? কিছুটা অবাক হলাম। বললাম, কালই যেতে হবে তোমার? পরে গেলে হয় না? এবার মা আমার কান টেনে ধরে বললেন, মেয়েটির যদি কোথাও বিয়ে দিয়ে দেয়, পরে কি হবে? আর এখনো যে মেয়েটির বিয়ে হয়নি বা বিয়ে ঠিক হয়নি, সেটাও তো আমরা জানি না, তাই না? মায়ের কথাগুলো শুনে আমি আর কিছুই বলতে পারলাম না। চুপচাপ উঠে ডাইনিং রুমের দিকে চলে গেলাম। মা বাইকের পেছনে বসে থাকতে পারেন না, তাই সিএনজি নিয়ে রওনা হলাম। মা ছেলে বসে বসে পাত্রী দেখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। মাকে শিখিয়ে দিচ্ছি কোন প্রসঙ্গে কোন কথাটি বলতে হবে, কিন্তু মা আমার উপদেশ গ্রহণ করতে নারাজ। তিনি তার মতো করে সবকিছু করতে চান। আমাদের বাড়ি থেকে জেলা শহর সিএনজি যোগে 1 ঘন্টার পথ। আমাকে চাকরির সুবাদে সপ্তাহের 5 দিনই নেত্রকোনা থেকে কেন্দুয়ায় যাতায়াত করতে হয়, আর তাই বাইক কেনা। প্রতিমধ্যে মায়ের কথায় 4 কেজি বালিশ মিষ্টি ও কিছু পান সুপারি কিনে সাথে নিয়ে নিলাম। খালি হাতে কি আর সম্বন্ধ দেখতে যাওয়া চলে? কিছুক্ষণ পরে গিয়ে মায়ের দোয়া ভিলার সামনে সিএনজিতে থামলো। মাকে বললাম, মা, এটাই সেই বাসা। কাল এই বাসাতেই মেয়েটিকে ঢুকতে দেখেছিলাম। মা এবার হেসে বললেন, আল্লাহই ভালো জানেন, এই বাসাটা ওই মেয়েরই নাকি অন্য কারোর? আমি বললাম, অন্য কারোর বলতে কি বলতে চাইছো তুমি মা? আরে গাধা, বাসাটি তো মেয়েটির কোনো আত্মীয়ের বাসাও হতে পারে, অথবা সে এখানে টিউশনি পড়ায়, এমনও তো হতে পারে, তাই না? আমার মাথায় এত কিছু আসেনি আগে। ভাবলাম মা তো ঠিকই ধরেছেন, তাই তো তেমন কিছু তো হতে পারে। গেট খোলাই আছে, কি করব বুঝতেছি না। সিএনজি রিজার্ভ করে এনেছি। ড্রাইভার আমাদের এসব দেখে জিজ্ঞেস করলো, না জানিয়ে কি এসেছেন নাকি? জি ভাই, হুট করে না জানিয়েই আসা, এখন কি করব বুঝতেছি না। ড্রাইভার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দাঁড়ান আপনারা, আমি দেখছি কি করা যায়। বাসাটির বিপরীত পাশে একটি চায়ের দোকান রয়েছে। ড্রাইভার সেখানে গিয়ে দোকানদারের সাথে কথা বলে এলো। এসে বলতে লাগলো, আপনারা তো ভুল জায়গায় চলে এসেছেন। ভুল জায়গায় মানে? এই বাসার মালিকের উপযুক্ত কোনো মেয়ে নেই, ছোট 2টি বাচ্চা আছে, মানে কিন্ডারগার্টেনে পড়ে এমন। বুঝতে পারলাম। মায়ের ধারণায় সঠিক প্রমাণিত হলো। মাও শুনলেন ড্রাইভারের কথা। এবার মা বললেন, তুই এখানে দাঁড়া, আমি ভেতরে গিয়ে কথা বলে আসছি। আমি আর কিছু বললাম না, জানি এই ভুলের জন্যই আমার উপর দিয়ে সুনামি বয়ে যাবে। মা ভেতরে গেলেন। বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম আমি। প্রায় 15 মিনিট পর মা ফিরে আসলেন। বললাম, কিছু জানতে পারলে? মেয়েটি এখানে বাচ্চাদেরকে পড়াতে আসে, ফোন নাম্বার নিয়ে এসেছি। কি করবি এখন? ফোনে কথা বলে মেয়েটির বাসায় যাবি নাকি ফিরে যাবি? দেখো, তোমার কাছে যা ভালো মনে হয় করো। আমার দিকে একটি কাগজ বাড়িয়ে দিয়ে বললেন, এই নে, এতে মেয়েটির ফোন নাম্বার লেখা রয়েছে, কল দিয়ে আমাকে দে, কথা বলি। নম্বরটি ডায়াল করে মায়ের হাতে দিলাম ফোনটা।
মা একটু দূরে চলে গেলেন কথা বলার জন্য। আমি চুপচাপ বসে রইলাম সিএনজিতে। ভাবতে লাগলাম কপালে এসবও লেখা ছিল। মা এসে সিএনজিতে উঠে বসে বললেন, মেয়েটির মায়ের সাথে কথা হয়েছে, বাসায় যেতে বলল। আলহামদুলিল্লাহ। তা বাসার ঠিকানা বলেনি? বলেছে। এই বলে ড্রাইভারকে মেয়েটি বাসা ঠিকানা বললেন মা। ড্রাইভার এবার আমাদের নিয়ে চলতে লাগলো কাঙ্ক্ষিত নতুন গন্তব্যে। মিনিট 10 পর একটি বাসার সামনে এসে সিএনজিটি থামলো। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এটাই কি ওই জায়গা? জি এটাই। নেমে কাউকে জিজ্ঞেস করেন, আরো নিশ্চিত হতে পারেননি। আমি নামলাম এবার। মাও নামলেন। মা বললেন, ওই নাম্বারে কল দে তো। আবার বল আমরা সিএনজি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, কেউ যেন আসে। মায়ের কথা মতো কল দিলাম আমি। রিং হচ্ছে। রিসিভ করতে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে সুরেলা কণ্ঠে জবাব আসলো, ওয়ালাইকুম সালাম। আপনারা এসেছেন? জি, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, কাউকে পাঠালে ভালো হতো। একটু অপেক্ষা করুন, পাঠাচ্ছি। এই বলে ফোনটা কেটে দিল। সুর শুনেই একেবারে কাত হয়ে গেলাম আমি। এত মিষ্টি সুর। এমন সময় মা বললেন, কি রে, কি বললো? পাঠাচ্ছি কাউকে, দাঁড়াতে বলল। মা আমার দিকে তাকিয়ে শুধু হাসছেন। আমি আর কিছু বলছি না। জানি আজ যদি মেয়ে পছন্দ না হয় তাহলে আমার কপালে দুঃখ আছে। মিনিট 2 পরই একটি ছেলে আসলো। চেহারাটা বেশ মিষ্টি। আমাদের দেখেই বুঝে ফেললো মেহমান আমরাই। সে বলল, ভেতরে আসুন, আসুন আমার সাথে। গেলাম ছেলেটির পিছু পিছু। একটু ভেতরে ঢুকে 3 তলা একটি বিল্ডিং। আমাদেরকে নিয়ে 2 তলায় গেল ছেলেটি। দরজায় দাঁড়িয়ে বলল, এটি আমাদের ফ্ল্যাট, ভেতরে চলুন। ফ্ল্যাটটি বেশ বড়সড়ই দেখাচ্ছে। আমাদেরকে গেস্ট রুমে নিয়ে বসানো হলো। মিষ্টি আর পান সুপারিগুলো ছেলেটিকে নিয়ে যেতে বললাম। একে একে সে সেগুলোকে নিয়ে গেল ভেতরে। সবকিছু বেশ সাজানো গোছানো। মা বললেন, বলতো মেয়েটি কেন টিউশনি পড়ায়? কেন আবার? হতে পারে সে তার শিক্ষার চর্চার জন্য এটি করে। ঠিক ধরেছিস, আমারও তাই মনে হচ্ছে। দেখা যাক সামনে কি হয়। এমন সময় মায়ের বয়সে একজন ভদ্র মহিলা আসলেন। সালাম ও কুশল বিনিময় হলো ওনার সাথে। বসলেন আমাদের সামনের সোফায়। তারপর মাকে সরাসরি জিজ্ঞেস করলেন, এবার তাহলে বলুন, এই পর্যন্ত কি করে আসা হলো? আসলে আমার ছেলে এখানে চাকরি করে। গতকাল নাকি সে একটি মেয়েকে দেখে এবং পিছু নেয়। মেয়েটি গাড়ি থেকে যে বাসায় ঢোকে সে ভেবে নেয় মেয়েটির বাসা সেটাই। তারপর বাড়ি ফিরে রাতে আমাকে সে সবকিছু বলে। তারপর আমি ওকে নিয়ে আজ একেবারে চলে আসি সম্বন্ধের জন্য কথাবার্তা বলতে। ওই বাসায় গিয়ে জানতে পারি মেয়েটির বাসা সেটাই নয়, সেখানে নাকি সে পড়াতে যায়। তখন ওদের থেকে নম্বর নিয়ে কথা বলে এখানে আসা। এই হলো পুরো কাহিনী। মায়ের মুখে সব শুনে ভদ্র মহিলা মুচকি আসলেন আর বললেন, হায় আল্লাহ, এত কিছু ঘটে গেছে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তবে আপনার ছেলে যে মেয়েকে দেখেছিল সে আসলে আমাদের মেয়ে নয়, বলতে গেলে সে আমার ভাইয়ের মেয়ে। গত বছর একটি সড়ক দুর্ঘটনায় আমার একমাত্র ভাই আর ভাবি মারা যান। তা নয় তাদের একমাত্র সন্তান ও উত্তরসূরি। এরপর থেকে ও আমাদের সাথেই আছে। আমি নিয়ে এসেছিলাম আমার কাছে। খুব আদরের মেয়ে ছিল ও, আমাদের কাছেও আদরেই আছে। কখনো ওর বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। এখন আপনি চাইলে ওর সাথে কথা বলতে পারেন। আমি ওর ওপর কোনো কিছু চাপিয়ে দিতে পারবো না। যা হবে ওর ইচ্ছা মতোই হবে। মাকে উদ্দেশ্য করে শেষের কথাগুলো বললেন উনি। এবার মা বললেন, তাহলে আমি প্রথমে তার সাথে একান্তে কথা বলে নিই, তারপর না হয় আমরা সে বিষয়ে কথা শুনবো। মায়ের কথায় ভদ্রমহিলা সায় দিলেন। মাকে সাথে করে উনি চলে গেলেন অন্য রুমে। এদিকে আমার হার্টবিট বেড়েই চলেছে। কি হতে কি চলেছে আল্লাহ মালুম। মেয়েটির বিয়ের জন্য রাজি হবে তো? মেয়েটিকে মায়ের পছন্দ হবে তো? মেয়েটিকে যদি মায়ের খুব পছন্দ হয় আর মেয়েটি যদি বিয়ে করবে না বলে দেয় তখন কি হবে? এরকম রাজ্যের সকল ভাবনা এসে জড়ো হতে লাগলো আমার মাথায়। প্রতিটি মুহূর্তই আমার কাছে খুব দীর্ঘ মনে হচ্ছিল। কিন্তু মায়ের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না আমার। প্রায় মিনিট 15 বাদে মা ফিরে এলেন। মায়ের উপস্থিতি টের পেয়ে আমি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলাম। মুখে কোনো কথা নেই আমার। যা জিজ্ঞেস করার মাকে চোখের ভাষায় জিজ্ঞেস করে নিয়েছি। মাও তার চাঁদ মুখের মুচকি হাসিতে উত্তর জানিয়ে দিলেন। ভাবিস না খোকা, মেয়েটা একদম মাশাআল্লাহ, খুব পছন্দ হয়েছে আমার। মায়ের হাসি দেখে আমার তো তাই মনে হলো। হ্যাঁ, আমার ধারণাই সঠিক। কাছে এসে চুপি চুপি মা আমাকে এবার সেটা বলেই